আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম। আমরা এখন করতেছি হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড যে অধ্যায়, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এবং এই আর্থিক অবস্থার বিবরণীর 2025 সালে ঢাকা বোর্ডের একটা অঙ্ক আমি সলিউশন করবো, এবং এটা আমরা স্বাভাবিকভাবেই চাই। এখন যেহেতু কোশ্চেন প্যাটার্ন আলাদা, বাট অ্যাটলিস্ট তোমরা যেন একটা ভালো ধারণা পাও যে বোর্ডে কী টাইপের অঙ্ক আসে, সেই অনুসারেই আমরা এটা সলভ করবো। সো আমরা আশা করি তোমরা সবাই এটাকে পছন্দ করবা। সো চলো আমরা শুরু করি, ঠিক আছে? সো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের অঙ্ক। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের অঙ্ক, এবং এটা হচ্ছে রুশদি নামের একজন ব্যবসায়ী, তার ব্যবসায়ী ডিসেম্বর মাস 2024 সালে এটা দেয়া। এইটা হচ্ছে আমাদের রেয়ামিল, যেটা হচ্ছে জনাব রুশদি রেয়ামিল, এবং এটা আমরা ভালো করেই জানি রেয়ামিল হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর প্রশ্ন। তার মানে একটা পরিপূর্ণ পরিশুদ্ধ রেয়ামিলই হচ্ছে আমার একটা আর্থিক অবস্থার বিবরণীর প্রশ্ন। এর জন্য আমি সবসময় বলি আমার স্টুডেন্টদের, আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে রেয়ামিলটা ভালো করে লাগবে। সো রেয়ামিলটা তোমরা ভালো করে শিখে নাও, ঠিক আছে? সো এই অঙ্কটার মধ্যে দেখো আমাদের এখানে বিভিন্ন কিছু দেয়া আছে লক্ষ্মী ভাই। সো এই যে বিভিন্ন কিছু দেয়া আছে আমরা একটু আগে দেখি। এই যে আমার আর্থিক অবস্থার বিবরণীতে হিসাব, এখানে আমাদের হিসাবের মধ্যে আয় ব্যয় সম্পদ দায় সবই দেয়া আছে, ঠিক আছে? সো আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করতে হয় তোমরা ভালো করে জানো। আর্থিক অবস্থার বিবরণীর তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। বিশদ আয় বিবরণীতে যায় হচ্ছে আয় এবং ব্যয়গুলো, মালিকানা সত্ত্ব যাবে মূলধন উত্তোলন এবং নিটলাভ বা নিট ক্ষতি, আর আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সম্পত্তি নিয়ে। আর্থিক অবস্থার বিবরণী আসলে অপর নাম হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই। ওই যে আমরা বলতাম না যে আমার টোটাল সম্পত্তি যা হবে আমার দায় ও মালিকানা সত্ত্ব মিলেও আর্থিক অবস্থার বিবরণীতে তাই হবে। সো এটা তোমাদের আমরা প্রমাণ করে আজকে দেখাই দেবো ইনশাল্লাহ। তার আগে চলো দেখি আমরা আমাদের এই কোশ্চেনে ওরা আমাদের কাছে কি চাইছে। এই কোশ্চেনে ওরা আমাদের কাছে চাইছে লক্ষ্মী ভাই, প্রথম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে, দেন মোট লাভ 74,000 টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে, আর রুশদি 2024 সালের মালিকানা সত্ত্ব একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, এইটা ধরে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে। সো মালিকানা সত্ত্ব আমাদের করার দরকার নাই, এখানে ওনার সিকিউরিটি যেটা আমরা করতাম সেটা করে দেয়া আছে। সো আমরা এই তিনটা পার্ট করব। তার আগে আমাদের যেমন প্রথম কাজ সেটা কি, এই অঙ্কে সমন্বয়গুলোর সাথে আমরা একটু দাগাবো আমাদের হিসাবগুলোর সাথে কি কি সম্পর্ক আছে। আমি যেমন তোমাদের সবসময় বলি লক্ষ্মী ভাই, এগুলোকে আমি বলি হিসাব, অফকোর্স এগুলো এক একটা হিসাব, কিন্তু এগুলোকে আমি বলি হচ্ছে সমন্বয় না, এগুলোকে বলি সমন্বয় লেনদেন। কারণ এর মধ্যে মিনিমাম দুইটা পক্ষ আছে, আর এই দুইটা পক্ষই তোমার কোনো না কোনো দুইটা ছকে বা দুইটা হিসাবকে প্রভাবিত করে। যেহেতু লেনদেনের মিনিমাম দুইটা ছক থাকে, সেটাকেও আমি আমার মতো করে একটু বুদ্ধি করে বলি যে এইটা হচ্ছে গিয়ে আমার সমন্বয় লেনদেন। সো শুনতে অকওয়ার্ড হলেও কিছু করার নাই, কারণ ভাই এইটা হিসাব, এটা হচ্ছে লেনদেন, এটা দুইটা জায়গায় ইম্প্যাক্ট ফেলে। সো আমরা চলো আগে একটু দাগাই নেই যে আমাদের এই সমন্বয়গুলা কোনটা কোথায় কার সাথে সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে? সো আমরা তো প্রথমে পেয়ে গেলাম একটা বলছে বিক্রিত পণ্যের ব্যয়, যেটা বিশদ আয় বিবরণীর একটা ছোট পার্ট। দেন আমাদের মোট লাভ ধরে বাকি বিশদ আয় বিবরণী কমপ্লিট করতে বলছে, এবং আফটার দ্যাট আমাদের হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। সো চলো আমরা আগে সমন্বয়গুলো একটু দাগাই নেই। সো সমন্বয়গুলো দাগাইতে গিয়ে আমরা দেখলাম লক্ষ্মী ভাই, সো এইখানে প্রথমে আছে ঋণের সুদ বকে আছে, এইটা দিয়ে আগে শুরু করি। এই যে আমাদের ঋণের সুদ বকে আছে বলা আছে, এইটা যদি আমাদের নাও বলতো তাও যে আমাদের এখানে এই যে 10% ঋণ আছে, আমার এখানে 10% ঋণ আছে, যেটা আমাদের এখানে বলা আছে, এই 10% ঋণ মানেই হচ্ছে আমার কি লক্ষ্মী ভাই, এই 10% ঋণ মানেই হচ্ছে আমার জন্য যে ঋণের উপরে 10% সুদ ধরতে হবে, এইটা মানেই হচ্ছে আমার জন্য এইটা ঋণের উপরে 10% সুদ ধরতে হবে। সো এইটা হচ্ছে আমার 1 নাম্বার সমন্বয়। এইটা মানে হচ্ছে ঋণের সুদ আমাকে নিজে বলুক আর না বলুক, এভাবে যদি 10% ঋণের সুদ দেয়া থাকে পাশে কোনো তারিখ ছাড়া, তাহলে মনে করতে হবে এই ঋণের উপরে 1 বছরের সুদ বকেয়া আছে, যেটা আমাকে ধরতে হবে। এইটা হচ্ছে আমার কাজ। তারপরেও যদি অন্য কোথাও ঋণের সুদ রেয়ামিলে দেয়া থাকে সেই গল্প আলাদা হয়, এইটা ধীরে ধীরে তোমাদের বুঝবো। বাট এভাবে পার্সেন্টেজ দেওয়া ঋণ থাকা মানে অটোমেটিক একটা সমন্বয়, ঠিক আছে? এবারে লক্ষ্মী ভাই আমরা তো একটা করলাম, এবার আমরা চলো শুরু করি।
এবার আমরা বাকিগুলো একটু শুরু করি। বলছে 2 মাসের বেতন বকেয়া আছে, 2 মাসের বেতন বকেয়া আছে। তাহলে আমরা হিসাব করি কয় মাসের? আমরা হিসাব করি হচ্ছে 12 মাসের। তাহলে 2 মাসের বেতন বকেয়া আছে, তার মানে বেতন আমরা দিছি কয় মাসের? বেতন আমরা দিছি হচ্ছে 10 মাসের। তাহলে এটা 2 নাম্বার দিয়ে আমরা দাগায় রাখলাম যে এটা আমার 2 নাম্বার সমন্বয়। এইগুলো দাগায় রাখি মানে এগুলোর সাথে আমাদের কাজ আছে, ঠিক আছে? সো এটা আমরা আস্তে আস্তে শিখবো। এরপর বলছে মজুদ পণ্য 18,000 টাকা। সো মজুদ পণ্য আসলে কারোর সাথে দাগানো লাগে না। মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, সমাপনী মজুদ পণ্য একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, আরেকবার চলতি সম্পত্তিতে যাবে। এটা আমাদের দাগানো লাগবে না, জাস্ট আমরা আমাদের জন্য এখানে সুন্দর করে লিখে রাখবো সমা। আমরা লিখবো সমা, সমাপনী মানেই আমরা এটা বুঝে নিব যে আমাদের এখানে সমাপনী মজুদ পণ্য আছে। ডান। এরপর আমাদের জন্য কি আছে লক্ষ্মী ভাই? এরপর আমাদের জন্য আছে হচ্ছে সমাপনী মজুদ পণ্য তো আমরা পাইছি। এরপর আমাদের জন্য কি আছে লক্ষ্মী ভাই? চলো দেখে নেই। এরপর আমাদের জন্য আছে হচ্ছে যন্ত্রপাতির অপচয় 10% ধরতে হবে। যন্ত্রপাতির অপচয় আমাদের 10% ধরতে বলছে। এই যে আমাদের যন্ত্রপাতি, এইটা হচ্ছে আমার 4 নাম্বার। সো এই যন্ত্রপাতির অপচয় আমাকে 10% ধরতে হবে। এই হচ্ছে আমার এখানের সমন্বয়। সো প্রথম আমরা ক খ গ মিলে 3টা ছক করব। সো 3টা ছক আমি করে রাখছি, চলো আমরা দেখি। প্রথমটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এইটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য। দেন আমাদের এটা হচ্ছে বিশদ আয় বিবরণীর জন্য, এটাকে আমি খ লিখি, এটাকে আমি খ লিখি, খ নাম্বার বিশদ। এটা হচ্ছে আংশিক বিশদ আয় বিবরণী, আংশিক। তোমরা সুন্দর করে উপরের হেডলাইন কিন্তু লিখবা, কারণ লক্ষ্মী ভাই উপরে হেডলাইনে সুন্দর করে নাম দেয়া থাকে। দেন এটা আমরা করতেছি কি বিশদ আয় বিবরণী আর্থিক। দেন আবার বলা থাকে যে মাস, যেমন 31শে ডিসেম্বর 2024 সালের সমাপ্ত বছরের জন্য। এই টাইটেলটুকু কখনো ভুল করবো না, এর জন্য কিন্তু 2 মার্কস কেটে দিতে পারে। সো কেয়ারফুল, প্রত্যেকটা এন্ট্রিতে আমরা এই 2টা অবশ্যই লিখবো। ডান। সো আমি এখানে আমার জায়গা নাই তোমাদের ফুল অঙ্ক বোঝানোর জন্য, ধীরে সুস্থে এভাবে লিখলাম। ডান। দেন আমাদের 3 নাম্বার হচ্ছে লক্ষ্মী ভাই আর্থিক অবস্থার বিবরণী। এটা হচ্ছে আমার গ নাম্বার, এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ডান। ডান। তাহলে 3টা ছক আমরা করে ফেললাম, ক খ গ সমন্বয় সব দাগাই ফেলছি। এবার আমাদের কাজ, যেভাবে আমরা আগের অঙ্কগুলোও করছি বা করি, সেটার কাজ হচ্ছে এবার একদম রেয়ামিল একসাথে শুরু করব, একসাথে বসাই ফেলবো। রেয়ামিল একসাথে শুরু করব, একসাথে বসাই ফেলবো। যেটা আমাদের করতে বলে নাই, যেটা আমাদের করতে বলে নাই সেটা আমরা করব না, যেটা আমাদের করতে বলে নাই সেটা আমরা করব না, যেটা আমাদের করতে বলে নাই আমরা সেটা করব না, কিন্তু যেটা আমাদের করতে বলছে সেটা আমরা অবশ্যই কাউন্ট করব। ঠিক আছে লক্ষ্মী ভাই? তাহলে চলো আমরা শুরু করি প্রথম থেকে একদম। যেটা যেদিকে যায় সেদিকে বসো। প্রারম্ভিক মজুত পণ্য কই যায়? প্রারম্ভিক মজুত পণ্য কই যাবে? প্রারম্ভিক মজুত পণ্য অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয় যাবে। প্রারম্ভিক মজুত পণ্য কই যাবে? অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয় যাবে। সো এখানে আমরা প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেললাম। আমি একটু ছোট করে লিখব, প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে লক্ষ্মী ভাই? প্রারম্ভিক মজুদ পণ্য আছে হচ্ছে 1/1/2024 3000। আমরা প্রারম্ভিক মজুদ পণ্য সেকেন্ড কলামে লিখব, কারণ এর সাথে আমার কোনো যোগ বিয়োগ হবে না, এর সাথে আমার কোনো যোগ বিয়োগ হবে না। প্রারম্ভিক মজুদ পণ্য লেখা শেষ। তারপরে পণ্য ক্রয় ও বিক্রয়। তাহলে পণ্য ক্রয় ও বিক্রয় কই যায়? পণ্য ক্রয় যায় বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে প্রথমে আমরা পণ্য ক্রয় লিখে ফেললাম, ক্রয়, ক্রয় লিখলাম। ক্রয়ের সাথে এখানে আবার ফেরত আছে? হ্যাঁ, ক্রয়ের সাথে শুধু আমার ফেরত নাই, ক্রয়ের সাথে আমার কোনো ফেরত নাই। আছে কি? বিক্রয় ফেরত। আছে কি? বিক্রয় ফেরত। ক্রয়ের সাথে কোনো ফেরত নাই। সো ক্রয় ফেরত আমরা লিখতে পারবো না, বিক্রয় লিখে ফেলি। বিক্রয় কি আমার লেখার দরকার আছে এখানে? বিক্রয় আমার এখানে লেখার দরকার নাই। ওরা আমার কাছে কি চাইছে লক্ষ্মী ভাই? ওরা আমার কাছে চাইছে হচ্ছে বিশদ আয় বিবরণী মোট লাভ দেয়া আছে, আবার ওরা আমার কাছে চাইছে হচ্ছে শুধু বিক্রিত পণ্যের ব্যয়। সো বিক্রয়ের আমার কোনো কাজ এখানে নাই। সো আমরা ক্রয় লিখলাম। ক্রয় কত টাকা আছে লক্ষ্মী ভাই? ক্রয় আছে কত? ক্রয় দেখে নেই। ক্রয় আছে 75,000 টাকা। কেমনে ক্রয় 75,000 টাকা আমি বুঝলাম, কারণ ক্রয়ের টাকা থাকে ডেবিট পাশে। সো আমরা এখানে ক্রয়টা লিখে ফেললাম। প্রথম কলামে না সেকেন্ড কলামে লিখব? আচ্ছা, ক্রয়টা আমরা সেকেন্ড কলামে লিখি, দেখি কোনো ফেরত টেরত কোনো কিছু তো নাই। ঠিক আছে, ক্রয় লিখলাম 75,000। এরপরে আমাদের কি আছে লক্ষ্মী ভাই?
ক্রয় শেষ, বিক্রয় লেখা শেষ, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটা নিয়ে তোমাদের সাথে আমার একটু কথা আছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি এইটা আসলে বিশদ আয় বিবরণীর একটা এন্ট্রি। এটা কি? বিশদ আয় বিবরণীর একটা এন্ট্রি। অনাদায়ী পাওনা সঞ্চিতি সাধারণত কি হয়? অনাদায়ী পাওনা সঞ্চিতি সাধারণত হচ্ছে তুমি চাইলে অন্যান্য আয়ের মধ্যে দিতে পারো, অন্যান্য আয়ের মধ্যে দিতে পারো, বাট যেহেতু এখানে অন্যান্য আয় নাই তাহলে তুমি ব্যয় থেকেও বাদ দিতে পারো। মোট লাভ তোমার এখানে ব্র্যাকেট দিয়ে লিখবা, দেওয়া আছে, অবশ্যই তোমার একটা মোট লাভ এখানে দেয়া আছে। সো মোট লাভ কত দেয়া আছে আমরা লিখে ফেলি। মোট লাভ কত ধরতে বলছে? আচ্ছা, মোট লাভ কত দেয়া আছে আমরা একটু দেখে আসি। মোট লাভ দেয়া আছে আমার এখানে ৭৪,০০০। মোট লাভ আমার এখানে দেয়া আছে কোশ্চেনে ৭৪,০০০। মোট লাভ দেয়া আছে ৭৪,০০০। আমরা ৭৪,০০০ লিখে ফেললাম মোট লাভ। দেন আমরা কি করবো লক্ষ্মী ভাই? মোট লাভ আমরা লিখে ফেললাম। ওকে, এবার আমরা হচ্ছে এখান থেকে বাদ দিব। মোট লাভ লেখার পরে বাদ পরিচালন ব্যয় আমাদের যে এন্ট্রি হিসাবে আসে, পরিচালন ব্যয়, এই ব্যাখ্যাটুকু আমরা লিখে লিখলাম। মোট লাভ থেকে বাদ পরিচালন ব্যয় দিব। সো এইটার মধ্যেই আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিটাকে আসলে বসাই দিতে পারি। যদিও আমরা অন্যান্য আয় দিয়ে আরেকটা এন্ট্রিতে বসাইতে পারি, বাট ওইটা জটিলতা হয়ে যাবে, বেশি এন্ট্রি বাড়বে। এর জন্য অনাদায়ী সঞ্চিতি নাম দিয়ে আমরা এটাকে মাইনাস ফিগারে, এটাকে অবশ্যই মাইনাস ফিগারে আমরা কোথায় রাখবো? আমরা আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে এখানে আমরা মাইনাস দিয়ে এটা বসায় রাখবো। এটা আসলে এই ব্যয়গুলো থেকে মাইনাস হবে, ঠিক আছে? সো অনাদায়ী পাওনা শেষ, পণ্য ফেরত, বিক্রয় ফেরত। এটা কি বিক্রয় ফেরত না ক্রয় ফেরত? এটা হচ্ছে ক্রয় ফেরত। কারণ কি লক্ষ্মী ভাই? কারণ কি লক্ষ্মী ভাই? দেখো, ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় ফেরত কি ক্রেডিট, ক্রয় ডেবিট, ক্রয় ফেরত কি ক্রেডিট। তাহলে এটা হচ্ছে আমার ক্রয় ফেরত। তাহলে আমরা চলো একটা কাজ করি, আমরা এই যে টাকাটা লিখছিলাম, এই যে ক্রয়ের টাকাটা এবার আমরা বাইরে নিয়ে আসি, যেহেতু এর সাথে আমার সমন্বয় আছে। তাহলে আমার এই ৭৫,০০০ বাদ এখানে আমার ফেরত কত? ৫০০। সো আমি এই ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে আমি লিখব বাদ ফেরত। বাদ কি? ফেরত। বাদ ফেরত। বাদ ফেরত। তাহলে এখানে কত হইলো আমার বাইরে? বাইরে কত গেল? ৭৪,৫০০ টাকা বাইরে গেল। ডান। ওকে, দেন আমার মূলধন বসানো লাগবে না, মালিকানা সত্ত্ব দেয়া আছে। বেতন বসাইতে হবে। বেতন কই যাবে লক্ষ্মী ভাই? বেতন যাবে পরিচালন ব্যয়ে। বেতন যাবে কই? পরিচালন ব্যয়ে। তাহলে বেতন এখানে বসাবো, আর বেতনের সাথে কিন্তু আমার কাজ আছে। সো বেতন এভাবে একটা প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম, সুযোগ মতো বসাই দিব। বেতন কত আছে এখানে লক্ষ্মী ভাই? দেখো তো একটু ভুল করে আসছে কিনা আমরা আগের দিকে। চলো আমরা একটু অ্যাভয়েড করে দেখে আসি। আচ্ছা, অনাদায়ী পাওনা সঞ্চিতি কত লিখছিলাম আমরা? ৫০০ টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কত লিখছিলাম? ৫০০ টাকা লিখছি অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি যেহেতু আমরা ৫০০ টাকা লিখছি, ঠিকই লিখছি। তাহলে আমার এখানে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫০০ টাকা ঠিক লিখছি। সো আমাদের ফেরত, ক্রয় ফেরত আমরা কিভাবে ৫০০ টাকা পাইলাম? আর ক্রয় ফেরত কই? এখানে তো আমার এটা হচ্ছে বিক্রয় ফেরত। সো বিক্রয় ফেরতের তো কোনো কাজ নাই। সো এখানে ক্রয়ের সাথে তো কোনো আমার কাজ নাই। আমরা এটা একটু অ্যাভয়েড করে আসি। এখানে আসলে অনেক কাজ থেকে ভোট দেখতে গেলে দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে, তোমরা এটাকে কিছু মনে করো না দেখি ভাই। তাহলে এইটা ডিরেক্ট ফেরত নামে কোনো এন্ট্রি আসলে ক্রয়ের সাথে নাই, ওটা বিক্রয় ফেরত, কারণ বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। সো এইটা হচ্ছে কি আমার ৭৫,০০০ টাকা। ডান। সো আমরা এটা বসাই ফেললাম, ঠিক আছে? তাহলে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিটা আমরা কোথায় বসালাম লক্ষ্মী ভাই? আমরা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়ে মাইনাস হিসেবে বসাই ফেললাম। আর এই যে আমাদের পণ্য ফেরত আছে ৮০০০ টাকা, এটা হচ্ছে আমাদের বিক্রয় ফেরত। এটার কোনো কাজ নাই। মূলধন, এটার কোনো কাজ নাই, কারণ মালিকানা সত্ত্ব দেয়া আছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের বেতন করতে হবে। কি করতে হবে লক্ষ্মী ভাই? বেতন। বেতন কত বলা আছে? বেতন বলা আছে ২০,০০০ টাকা। আর বেতন কই যায়? বেতন যাবে হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। বেতন কই যাবে? আমাদের পরিচালন ব্যয়। সো বেতনটা আমরা পরিচালন ব্যয় আগে বসাই ফেলি। বসাই ফেলার পরে বেতন কত আছে দেখো তো। বেতন এখানে কত আছে আমাদের? বেতন আছে ২০,০০০ টাকা। বেতন আছে কয় মাসের? বেতন আছে এখানে ২০,০০০ টাকা। কয় মাসের সেটা আমরা দেখব। ২০,০০০ টাকা যেহেতু আমাদের বেতন আছে, সো বেতনের জায়গায় আমরা ২০,০০০ টাকা বসাই ফেললাম। বেতনের জায়গায় আমরা ২০,০০০ টাকা বসাই আমরা একটা দাগ দিয়ে রাখলাম, কারণ আমার বেতনের সাথে কাজ আছে। কাজ মানে সমন্বয় আছে, কারণ আমরা এখানে দাগাই লিখছি। দেন আমাদের দেনাদার এবং পাওনাদার। দেনাদার এবং পাওনাদার কোথার কাজ কি লক্ষ্মী ভাই? দেনাদার এবং পাওনাদার হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীর কাজ। দেনাদার আর পাওনাদার হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীর কাজ, ঠিক আছে? সো দেনাদার আর পাওনাদার আমরা হচ্ছে বসাই ফেলি। চলো
আর্থিক অবস্থার বিবরণীতে আমরা দেনাদার আর পাওনাদার বসাবো। তার আগে আমাদের দেনাদার আর পাওনাদার কত দেয়া আছে? দেনাদার দেয়া আছে হচ্ছে আমাদের জন্য 7,000 টাকা আর পাওনাদার দেয়া আছে 15,000 টাকা। সো আমরা দেনাদার এবং পাওনাদার কিভাবে বসাবো? এইটা হচ্ছে আমার হেডলাইন, এটা হচ্ছে আমার চলতি সম্পদ। হেডলাইন দিতে হয় চলতি সম্পদ, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ। এটা হচ্ছে আমার চলতি দায়। এটা হচ্ছে আমার স্থায়ী দায় ও মালিকানা সত্ত্ব আমরা একসাথে লিখে দিলাম। এই চারটা হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে? চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, চলতি দায়, তারপর হচ্ছে তোমার চলতি দায়, তারপর হচ্ছে স্থায়ী দায় ও মালিকানা সত্ত্ব। ডান। তাহলে দেনাদার হচ্ছে আমার যাবে কই? দেনাদার যাবে চলতি সম্পদে। দেনাদার হচ্ছে আমার চলতি সম্পদে, কোথাও কোনো কাজ নাই, তাই দেনাদার আমরা 7,000 টাকা বসাই ফেললাম। পাওনাদার কত আছে? পাওনাদার বলা আছে 15,000। পাওনাদার আমরা 15,000 টাকা বসাই ফেলবো। পাওনাদার আমরা 15,000 টাকা চলতি দায়ে বসাই ফেললাম। পাওনাদার 15,000 টাকা চলতি দায়ে বসাই ফেললাম লক্ষ্মী ভাই, সব ডান। এরপর আমরা কি করবো লক্ষ্মী ভাই? এরপরে এই যে 10% ঋণ বলা আছে, এটা হচ্ছে আমার একটা স্থায়ী দায়। সো এখানে আমরা 10% ঋণ নামে, ঋণ আমরা কত স্থায়ী দায় কত আছে? 10% ঋণ নামে স্থায়ী দায় কত আছে? 75,000 টাকা। এটা আমরা বসাই ফেললাম। দেখো আমি ধরে এক একটা আগে বসাই ফেলতেছি। ঋণ 75,000 টাকা, ডান। যদিও এটার সাথে কোনো আর কাজ নাই, ঠিক আছে? ঋণ আমরা 75,000 টাকা বসাই ফেললাম। ওকে, দেন আমাদের এখানে আর কি আছে? এরপর আমাদের এখানে বিজ্ঞাপন আছে। বিজ্ঞাপন আমার একটা পরিচালন ব্যয়। বিজ্ঞাপন আমার একটা কি? পরিচালন ব্যয়। বিজ্ঞাপন আমার একটা কি লক্ষ্মী ভাই? পরিচালন ব্যয়। তাহলে বিজ্ঞাপন কই যাবে? বিজ্ঞাপন যাবে হচ্ছে আমার পরিচালন ব্যয়। তাহলে আমরা এখানে বিজ্ঞাপন বসাবো। ছোট করে আমরা বিজ্ঞাপন বসাই দিলাম। বিজ্ঞাপন কত আছে আমার এখানে? বিজ্ঞাপন আছে 2,500। বিজ্ঞাপন আছে 2,500। সো আমরা বিজ্ঞাপন বসাইলাম সেকেন্ড কলামে 2,500। দেন আমাদের এখানে আছে ব্যাংক জমা এবং জমি। ব্যাংক জমা হচ্ছে আমার চলতি সম্পদ। এটা যাবে কোথায়? সম্পদে। ব্যাংক জমা হচ্ছে আমার চলতি সম্পদ। ব্যাংক জমা হচ্ছে আমার চলতি সম্পদ। ব্যাংক জমা আমার জন্য চলতি সম্পদ। ব্যাংক জমা আমরা চলতি সম্পদে বসাইলাম। কত টাকা আছে? 20,000 টাকা আছে। ব্যাংক জমা আমার জন্য চলতি সম্পদ কত টাকা আছে? 20,000 টাকা আছে। সো আমরা ব্যাংক জমা চলতি সম্পদ নাম দিয়ে 20,000 টাকা বসাই দিলাম। এরপরে আছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদে কি আছে? জমি। এখানে আমার স্থায়ী সম্পদে কি আছে? জমি আছে। এখানে আমার স্থায়ী সম্পদে কি আছে? জমি আছে। সো এই যে স্থায়ী সম্পদে আমার জমি আছে, এই জমিটা আমাকে বসাইতে হবে স্থায়ী সম্পদে। কি বসাইতে হবে লক্ষ্মী ভাই? জমি বসাইতে হবে। সো আমরা জমি বসাই ফেলবো স্থায়ী সম্পদে। জমি কয় টাকা আছে? স্থায়ী সম্পদে জমি কয় টাকা আছে? জমি আছে 1,79,750 টাকা। সো আমরা জমি বসাই ফেলবো কত? 1,79,750 টাকা আমরা জমি বসাই ফেললাম। দেন আমাদের এখানে কি আছে লক্ষ্মী ভাই? যন্ত্রপাতি বলা আছে 1,14,000 টাকা। যন্ত্রপাতি কত বলা আছে? 1,14,000 টাকা। সো যন্ত্রপাতি আমার একটা স্থায়ী সম্পদ এবং যন্ত্রপাতির সাথে আমার কাজ আছে। সো আমি এখানে যন্ত্রপাতি নাম দিয়ে বসাই ফেললাম 1,14,000 টাকা, 1,14,000 টাকা এবং এখানে একটা আমি দাগ দিয়ে রাখলাম 1,14,000 টাকা এবং এখানে আমি একটা দাগ দিয়ে রাখলাম, কারণ আমার এখানে একটা কাজ আছে, ঠিক আছে? এখানে একটা দাগ দিয়ে রাখলাম, ডান। এরপরে লক্ষ্মী আমরা কি করব? বহি পরিবহন, আন্তঃপরিবহন। সহজ কথা, পরিবহন মানে ব্যয়। পরিবহন মানে কি? ব্যয়। পরিবহন মানে কি? ব্যয়। তাহলে এই যে বহি পরিবহন, এইটা মানে হচ্ছে আমার কি পরিবহন লক্ষ্মী ভাই? বিক্রয় পরিবহন। সো এইটা যাবে হচ্ছে আমার, এইটা যাবে পরিচালন ব্যয়। এটাকে আমরা বলি বিক্রয় পরিবহন। বহি পরিবহন মানে হচ্ছে, আমি ব্র্যাকেটে বহি লিখে দিলাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন। সো এটা আমার জন্য একটা ব্যয়। সো এটা কয় টাকা আছে? এটা হচ্ছে আমার 1,000 টাকা আছে। সো এই 1,000 টাকা আমরা এবার লিখবো আমাদের এখানে কোথায়? আমাদের এখানে 1,000 টাকা আমরা লিখবো হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। আর এই আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন হচ্ছে আমার
আছে কত 2000। আন্তঃপরিবহন হচ্ছে আমার জন্য একটা, আন্তঃপরিবহন হচ্ছে আমার জন্য একটা কি লক্ষ্মী ভাই, আন্তঃপরিবহন হচ্ছে আমার ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন হচ্ছে আমার ক্রয় পরিবহন, এটা হচ্ছে ক্রয়, আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। সো এইটা হচ্ছে আমার 2000 টাকা ব্যয়, এইটা আমার এখানে শেষ, 2000 টাকা ব্যয়, এই 2000 টাকা আমার শেষ, সব বসানো, আমার হিসাবগুলো সব বসানো শেষ, সব হিসাবগুলো পারফেক্টলি বসানো শেষ। এখন প্রথম কাজ হচ্ছে সমন্বয়। প্রথম কাজ কি, সমন্বয় করা। এই যে দেখো ঋণের উপরে 10% সুদ ধরতে বলছিল। সো ঋণ ছিল কত আমার 75,000, ঋণ ছিল 75,000 ইন্টু 10%, ঋণ ছিল 75,000 ইন্টু 10%। সো এই 10% হচ্ছে আমার 7,500 টাকা। এই ঋণের সুদ একবার আমার ব্যয়, আরেকবার আমার দায়, ঋণের সুদ একবার আমার ব্যয় আরেকবার আমার দায়। সো এই ঋণের সুদ একবার আমার ব্যয় আর একবার আমার দায়, তাহলে এই ঋণের সুদ একবার আমার ব্যয়। সো এই ঋণের সুদ একবার আমার যেহেতু ব্যয়, তাহলে এই ঋণের সুদ আমরা এখানে ব্যয় বসাই দিলাম। ঋণের সুদ কত টাকা, 7,500 টাকা, 7,500 টাকা আমরা ঋণের সুদ বসাই দিলাম, 7,500 টাকা। ঠিক আছে লক্ষ্মী ভাই, ঋণের সুদ আমরা কত বসাবো, 7,500 টাকা। ওকে, ঋণের সুদ আমরা বসাই দিলাম। এই ঋণের সুদটা আমার জন্য আরেকবার কি লক্ষ্মী ভাই, এই ঋণের সুদটা আরেকবার আমার জন্য একটা দায়, একটা চলতি দায়, একটা চলতি দায়। তাহলে এখানে লিখতে হবে ঋণের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ কত টাকা বলা আছে, ঋণের বকেয়া সুদ 7,500 টাকা, ঋণের বকেয়া সুদ কত বলা আছে 7,500 টাকা আমরা বসাই ফেললাম ঋণের বকেয়া সুদ নামে, ঋণের বকেয়া সুদ নামে আমরা 7,500 টাকা বসাই ফেললাম। তার মানে প্রথম সমন্বয়টা আমার শেষ। এরপরে বলা আছে বেতন বকেয়া, তাহলে বেতন আমার কয় মাসের আছে, বেতন আমার 2 মাসের বকেয়া আছে। তাহলে বেতন আমার এখানে কত আছে, বেতন আমার এখানে কত আছে, বেতন আমার এখানে লক্ষ্মী ভাই কত বলা আছে, চলো তো, বেতন আমার এখানে বলা আছে হচ্ছে 20,000 টাকা। তাহলে বেতন যেহেতু আমার এখানে 20,000 বলা আছে, তাহলে এই 20,000 টাকা আমার কয় মাসের, যদি আমার 2 মাসের বকেয়াই থাকে তাহলে দেয়া আছে 10 মাসের। তার মানে এই বেতন হচ্ছে আমার 2,000 টাকা প্রত্যেক মাসের, 2 দিয়ে গুণ দিব, তার মানে হচ্ছে আমার 4,000 টাকা বকেয়া আছে, 4,000 টাকা কি আছে, বকেয়া আছে। কারণ কি, যেহেতু বলা আছে বেতন 2 মাসেরটা বকেয়া আছে, সো বেতন যদি 2 মাসেরটা বকেয়া থাকে, বেতন যদি 2 মাসেরটা বকেয়া থাকে, তাহলে আমার কয় টাকা বকেয়া আছে, বেতন যদি 2 মাসেরটা বকেয়া থাকে তাহলে আমার বকেয়া আছে কয় মাসেরটা। সো 20,000 ভাগ হচ্ছে 10 সমান হচ্ছে 2,000 ইন্টু 2 মাসের আছে, তার মানে এই 4,000 টাকা হচ্ছে আমার বকেয়া বেতন। সো এই 4,000 টাকা আমার কি করবে, এবার বেতনের সাথে আমরা যোগ করব, বেতনের সাথে আমরা এবার যোগ করব। আর এটা হচ্ছে আমার একটা চলতি দায়, এটা হচ্ছে আমার একটা চলতি দায়। যেহেতু আমাদের এখানে জায়গা কম লক্ষ্মী ভাই, তাহলে আমরা সুন্দর করে নিচে লিখে দিলাম বেতন বকেয়া, বেতন বকেয়া কত টাকা আছে 4,000। যেহেতু আমার এখানে জায়গা শর্ট, এতটুকু এর মধ্যে পুরো অঙ্কটা আসলে করা যায় না। ঠিক আছে, সো আরেকবার আমরা এইটা বেতনের সাথে কি করব, এইটা আমরা বেতনের সাথে যোগ লিখব, যোগ বকেয়া, এই যে জায়গা রেখে দিয়েছিলাম দেখছো, বকেয়া কত টাকা, এখানে 20,000 ছিল আর হচ্ছে এই আমার 4,000, তার মানে এই 24,000-এর কাজ শেষ। বেতন 2 বার গেল, একবার বেতনের সাথে যোগ হয়েছে, আরেকবার আমার কই গেছে লক্ষ্মী ভাই, আরেকবার চলতি দায়ে গেছে। কোথায় গেছে, চলতি দায়ে। তার মানে বেতন আমরা করে ফেলছি, ঋণও করে ফেলছি, দুইটা সমন্বয় আমাদের শেষ। এবার আছে কি লক্ষ্মী ভাই, এবার আছে হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কই যায়, সমাপনী মজুত পণ্য কই যায়, সমাপনী মজুত পণ্য একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হয়। সবসময় এই একটা কথা মনে রাখবা, এখান থেকে ওর কাজই হচ্ছে বাধা হওয়া। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য এখান থেকে বাদ হবে। কত টাকা বলা আছে, 18,000 টাকা বলা আছে। কত টাকা বলা আছে, 18,000 টাকা বলা আছে। ওর ধর্ম হচ্ছে একবার আমার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যাবে। আর যেহেতু ও বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যাচ্ছে, আর এটা হচ্ছে আমার সমাপনী মজুত, তার মানে এটা হচ্ছে আমার একটা সম্পদ, এটা হচ্ছে আমার একটা সম্পদ। কি সম্পদ, চলতি সম্পদ। এই যে আমরা চলতি সম্পদে ছোট করে লিখে দিব সমাপনী মজুত। তার মানে মনে রাখবা, সমাপনী মজুত পণ্য একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ, আরেকবার চলতি সম্পদে। সমাপনী মজুত পণ্য একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ, আরেকবার চলতি সম্পদে। ডান।
আমাদের 3টা সমন্বয় শেষ। এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যন্ত্রপাতি। সো আমাদের যন্ত্রপাতি কত আছে লক্ষ্মী ভাই? যন্ত্রপাতি আছে 1,14,000, তার উপরে আমার 10% অবচয় ধরতে হবে। তাহলে 1,14,000 ইন্টু 10% সমান হচ্ছে কত? 10,400 নাকি? মেবি এই টাকাটাই হয়, আমরা একটু দেখে নিচ্ছি যন্ত্রপাতির অবচয় আসলে কত হয়। 11,400। তাহলে এই যে যন্ত্রপাতির অবচয় আমার 11,400 টাকা যেটা হইল, এই যন্ত্রপাতির অবচয় একবার হচ্ছে যন্ত্রপাতি থেকে বাদ যাবে। কোথা থেকে বাদ যাবে লক্ষ্মী ভাই? যন্ত্রপাতি থেকে বাদ যাবে। যন্ত্রপাতি কই আছে? এই যে যন্ত্রপাতি আমার স্থায়ী সম্পত্তিতে আছে। যন্ত্রপাতি আমার কই আছে? স্থায়ী সম্পত্তিতে আছে যন্ত্রপাতি। সেখান থেকে আমরা বাদ দিব অবচয়। সেখান থেকে আমরা বাদ দেব কি? অবচয়। কত টাকা? 11,400 টাকা। 11,400 টাকা বাদ দিলে থাকবে কত? 11,400 টাকা বাদ দিলে থাকবে কত লক্ষ্মী ভাই? এখানে থাকলো 1,03,600 টাকা। 1,03,600 টাকা থাকলো, সেটা আমরা লিখলাম। আর এই অবচয়টা আমার জন্য একটা ব্যয়। এই অবচয়টা আমার জন্য একটা ব্যয়। এর জন্য এটাকে আমরা কই বসাবো? আমরা এটাকে বসাবো হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এটাকে আমরা লিখব যন্ত্রপাতির অবচয়। এটাকে আমরা লিখব যন্ত্রপাতির অবচয়। এটাকে আমরা লিখব যন্ত্রপাতির অবচয়। ব্রেকেট দিয়ে লিখব কত? 1,14,000 ইন্টু 10%। এটা লিখে দিব। তাহলে এখানে হচ্ছে 11,400 টাকা। এই যে দেখো লক্ষ্মী ভাই, এবার তোমরা আমার বিশ্বাস আমার কথায় মজা পাইছো। আমরা প্রত্যেকটা এন্ট্রি যেটা যেখানে যাবে সেটা বসাইছি। আমরা প্রত্যেকটা ব্যালেন্স সুন্দর করে বসাইছি। আমরা প্রত্যেকটা সমন্বয় 2বার করে যাবে, যেটা 2বার করে যাওয়ার সেভাবে সেটা আমরা ইনপুট দিয়ে ফেলছি। মানে পুরো অঙ্ক আমাদের এবার বসানো শেষ। এখন আমাদের শুধুমাত্র কাজ হচ্ছে যোগ বিয়োগ। সো সেই যোগ বিয়োগটা আমি এবার পিডিএফ দিয়ে করবো, এটা তোমাদের আমি বলছি। কারণ পিডিএফ দিয়ে করলে যোগ বিয়োগটা তোমাদের জন্য ইজি হবে, তোমরা মিলাইতে পারবা। সো আমার বিক্রিত পণ্যের ব্যয় দেখো, প্রথমে হচ্ছে আমাদের 3,000 ছিল, দেন আমাদের ক্রয় 75,000, দেন আন্তঃপরিবহন 2,000, এইটা যোগ করে হয় 80,000। সেখান থেকে আমরা 8,000 টাকা যেটা ছিল বাদ দিলাম, বাদ দিয়ে হয় হচ্ছে 62,000। সো আমার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 62,000। এই তিনটাই আমরা সুন্দর করে আমাদের ক নম্বরের ছকে বসাইছি। দেখো তোমরা, প্রারম্ভিক মজুত মূল্য, ক্রয় এবং আন্তঃপরিবহন তিনটা আমরা যোগ করে দিছি। দেন আমরা এটা বাদ দিয়ে আমাদের এই যে 62,000 টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে আমাদের ক নম্বরের অ্যান্সার শেষ। এরপর আমাদের বলছিল কি ভাই? খ নম্বর করতে। খ নম্বরে আমাদের কি ছিল? মোট লাভ তো 74,000 টাকা দেয়া ছিল মালিকের, এখান থেকে আলাদা করে। দেন আমরা বেতন 24,000 বসাইছি, বিজ্ঞাপন খরচ 2500, বহি পরিবহন, যন্ত্রপাতির অবচয়, অনাদায়ী পাওনা এটাও সুন্দর করে বসাইছি। বসাইছি সব বসাই আমাদের হয়েছে এখানে 38,400 টাকা। এই 500 টাকা কিন্তু এখান থেকে এই কটা থেকে যোগ করে মাইনাস হয়েছে। সো আমার এই 74,000 থেকে 38,400 মাইনাস করার পরে আমার হয়েছে কি? 35,600 টাকা হচ্ছে আমার 35,600 টাকা হচ্ছে আমার পরিচালন মুনাফা। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে হয় কি? পরিচালন মুনাফা। সো চলো আমরা এখান থেকে একটু মিলাই নেই। এইখানে যে ঋণের সুদটা তোমাদের জন্য লিখছি, এইটা কিন্তু ঋণের সুদ ডিরেক্ট তুমি পরিচালন ব্যয়ে দিতে পারো, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো লক্ষ্মী ভাই, তোমাদের জন্য সুবিধার জন্য আমি এটা করে দিচ্ছি। আরেকটা কাজ করতে পারো, এটা ঋণের সুদ কত ছিল? 7,500। এটাকে তুমি অন্যান্য ব্যয় নাম দিয়ে দেন তুমি ঋণের সুদটা আলাদা করেও দিতে পারো। এইটা বেশি স্ট্যান্ডার্ড আসলে লক্ষ্মী ভাই, বুঝতে পারছো? এটা হচ্ছে বেশি স্ট্যান্ডার্ড বা এটা হচ্ছে বেশি ভালো। ঠিক আছে? সো 7,500 আমরা বসাই ফেলছিলাম, 7,500 আমরা বসাই ফেলছিলাম। ঠিক আছে লক্ষ্মী ভাই, ডান। সো এখান থেকে যোগ বিয়োগ করেও আমরা দেখতে পেলাম যে আমাদের সবগুলো এন্ট্রি ঠিক আছে। দেন আমরা এই যে 35,600 টাকা পরিচালন মুনাফা ছিল, সেখান থেকে ঋণের সুদ 7,500 বাদ দিলে আমার এখানে নিট মুনাফা যেটা সেটা বের হয়েছে হচ্ছে 28,100 টাকা। দেখো, একটা করে আসলেই আরেকটা মিলে যাচ্ছে, একটা করে আসলেই আরেকটা মিলে যাচ্ছে। ডান, আমার খ নাম্বার শেষ। এবারের কাজ কি? আমার গ নাম্বার, তাই তো? গ নাম্বারে দেখো লক্ষ্মী ভাই, ব্যাংক জমা, মজুত পণ্য, দেনাদার সব আমরা লিখছি। এখানে আমরা সম্পত্তির দিকে জমি এবং যন্ত্রপাতি সবই লিখছি। সো চলতি সম্পদ যোগ করে হচ্ছে আমার কত? চলতি সম্পদ যোগ করে হচ্ছে 45,000 টাকা। আমার এই যে জমি আর এই যে অবচয় এগুলো সব বাদ দিয়ে এখানে আমি একটা যোগে মেবি একটু ভুল লিখছি লক্ষ্মী ভাই, যোগটা তাহলে তোমাদের একটু কারেকশন করে দিচ্ছি। এইটা 2,000 হবে। এটা কত হবে লক্ষ্মী ভাই? এইটা 2,000 হবে, আমি দুঃখিত, এটা 2 হবে। সো এখানে আমরা 2 লিখে দিচ্ছি। ঠিক আছে, ডান। 11,600 তো। সো আমরা এটা 2 লিখে দিচ্ছি।
সো আমরা কি করলাম, আমরা সকল সম্পত্তিগুলো বসাই ফেলছি, সকল সম্পত্তিগুলো আমরা বসাই ফেলছি 45,000, আর এখানে হচ্ছে আমার টোটাল 2,82,350 টাকা। তো এইটা সব যোগ করে আমার হইল 3,27,350 টাকা। আমার সম্পত্তির পাশ চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ যোগ করে কত হয়েছে, 3,27,350। তার মানে ওই যে এ তোমাদের বলতাম না আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে এ সমান সমান এল প্লাস সি, গেল এটা তো আমার এখানে গেল, এ তো আমি লিখলাম। এখন আমার কাজ কি লক্ষ্মী ভাই, এখন আমার কাজ কি, এ তো আমি লিখে ফেলছি, এ তো আমি লিখে ফেলছি, এখন আমার কাজ কি, এখনো আমার কাজ আছে, এখনো আমার কাজ আছে। এই দেখো এখানে আমার চলতি দায়গুলো আমরা লিখছি, চলতি দায়গুলো সব লিখছি, বেতন লিখছি, বকেয়া বেতন লিখছি, ঋণের সুদ লিখছি, তিনটাই লিখছি। দেখো যোগ করে হয়েছে 26,000। দেন আমাদের দীর্ঘমেয়াদী দায় 75,000 আমরা লিখছি না লিখি নাই, লিখছি। আমরা শুধু লিখি নাই মালিকানা সত্ত্ব যেটা দেয়া ছিল, আমরা শুধু লিখি নাই মালিকানা সত্ত্ব। তাহলে এই যে মালিকানা সত্ত্ব আমার এখানে দেয়া ছিল, কত দেয়া ছিল মালিকানা সত্ত্ব, কোশ্চেনে মালিকানা সত্ত্ব কত দেয়া ছিল আমার এখানে। আমি একটা কাজ করি লক্ষ্মী ভাই, যদি এটা শুধুমাত্র একটা এন্ট্রি, আচ্ছা মালিকানা সত্ত্ব আমার এখানে দেয়া ছিল। সো এই যে মালিকানা সত্ত্ব দেয়া ছিল, এটা কত দেয়া ছিল মালিকানা সত্ত্বটা আমরা একটু কোশ্চেনে দেখে নেই। আমাদের এখানে মালিকানা সত্ত্ব দেয়া ছিল হচ্ছে, মালিকানা সত্ত্ব দেয়া ছিল 2,25,850, মালিকানা সত্ত্ব দেয়া ছিল 2,25,850। তাহলে আমরা মালিকানা সত্ত্বটা 2,25,850 আমরা লিখে দিলাম। তাহলে আমাদের কি হবে দেখো, এই যে আমাদের সম্পত্তির পাশ যা হয়েছে, এই সম্পত্তির পাশ যোগ করে আমাদের এই দায় আর মালিকানা সত্ত্ব মিলেও, এই দায় আর মালিকানা সত্ত্ব মিলেও আমাদের সম্পত্তির পাশ যা হয়েছে সেখান থেকে আমাদের দায় আর মালিকানা সত্ত্ব মিলেও আমার কি হবে লক্ষ্মী ভাই, দায় আর মালিকানা সত্ত্ব মিলেও আমাদের হয়ে যাবে হচ্ছে কি, আমাদের হয়ে যাবে টোটাল কত টাকা হবে, টোটাল আমাদের হবে 3,27,350, 3,27,350। তাহলে আমাদের এখানে চলতি দায়ে কি কি ছিল, চলতি দায়ে আমাদের এখানে কি কি ছিল, পাওনাদার ছিল, ঋণের বকেয়া সুদ ছিল, বেতন বকেয়া ছিল। ঋণের বকেয়া সুদ ছিল আমাদের এখানে 7,500 টাকা, ঋণের বকেয়া সুদ ছিল কত, 7,500 টাকা। ঋণের বকেয়া সুদ কি ছিল লক্ষ্মী ভাই, ঋণের বকেয়া সুদ ছিল 7,500 টাকা। আমি আবার সুন্দর করে লিখে দিচ্ছি, ঋণের বকেয়া সুদ ছিল 7,500 টাকা, শেষ। সো আমাদের সব কিছু মিলে আমাদের এখানে টোটাল সম্পদ হয়েছে 3,27,350, দায় এবং মালিকানা সত্ত্ব মিলেও হবে 3,27,350, কারণ এটা আমরা জানি এ সমান সমান এল প্লাস ও ই। সো ভাই এই অঙ্কটা আসলে আর্থিক অবস্থার বিবরণী, কিচ্ছু করার নাই। এই অঙ্ক করলে একটু হাইপার হবা, একটু তোমাদের হচ্ছে গিয়ে আনইজি লাগবে, অনেকটা সময় লাগবে। এর জন্য আমি চেষ্টা করছি ফ্লো রেখে তোমাদের জন্য বারবার করে বোঝানো যায়। সো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন যে তোমরা হচ্ছে এভাবে ধৈর্য সহকারে অঙ্কটা দেখছো। আমি চাই তোমরা এটাকে আরও ভালো করে দেখো, যেখানে যেখানে তোমাদের যে প্রবলেম আছে সেগুলো ফাইন্ড আউট করো, বারবার করে প্র্যাকটিস করো। আমি তোমাদের সাথে অবশ্যই আছি, অবশ্যই আমরা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক ভালো করে এভাবে করার চেষ্টা করব, আবার ভালো করে বুঝাবো। তারপর আমি অনেক সময় নিয়ে অনেক লেন্দি করতে পারতেছি না, এর জন্য যোগ বিয়োগটা আমি হচ্ছে তোমাদের কিসে করাচ্ছি, তোমাদের পিডিএফ থেকে করাচ্ছি। সো তোমরা এটাকে এনজয় করো, তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।